আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বিপিএল খেলতে মাঠে যায়নি ক্রিকেটাররা। বনানীর একটি হোটেলে উপস্থিত হয়েছেন তারা। সেখানে ক্রিকেটারদের সংগঠন কোয়াব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেছে তারা। বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু সেখানে উপস্থিত হয়েও ক্রিকেটারদের মাঠে ফেরাতে ব্যর্থ হন। গতকাল পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যের কারণে বিপিএল সহ সব ধরনের খেলা বয়কটের ডাক দেন ক্রিকেটাররা। এদিকে বিপিএলে ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল আজ। শেরেবাংলা স্টেডিয়ামে টস হয়নি। দিনের প্রথম খেলায় চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ ছিল নোয়াখালী এক্সপ্রেস। সন্ধ্যায় সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্সের খেলার কথা। অন্যদিকে ৪৮ ঘন্টার মধ্যে পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে ক্রিকেটীয় মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতির বিষয়টি পুনর্ব্যক্ত করেছে বিসিবি। এই মুহূর্তে রাজধানীর বনানীতে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোমিনুর রিপন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রিপন, প্রথমবার বর্জন হলো বিপিএল, এ বিষয়ে ক্রিকেটাররা কি বলছে? এখনো ক্রিকেটারদের মধ্যে আলোচনা চলছে, যারা কোয়াবের কমিটিতে রয়েছেন এবং কোয়াবের সদস্য রয়েছেন ক্রিকেট ওয়েলফেয়ার্সের, সকলেই ঠিক এই মুহূর্তে হোটেলে অবস্থান করছেন এবং তাদের সম্মিলিত মিটিংয়ের পরই আসলে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এটি দুপুর ১টায় হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ক্রিকেটাররা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি, তাদের আরও কিছুটা সময় লাগবে বলে কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন কোয়াবের কার্যনির্বাহী কমিটির সদস্য শামসুর রহমান শুভ। তিনি জানিয়েছেন সোয়া ২টা থেকে ২:৩০ নাগাদ তারা আসলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবেন। এবং আপনি যেমনটি জেনেছেন, এখানে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু রয়েছেন। যেটি গুঞ্জন শোনা যাচ্ছে তিনি সহ হয়তোবা কোয়াবের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত হবেন। আর যে সম্প্রচার যে চ্যানেল থেকে খেলাটা দেখা ছিল, সেখান থেকে কমেন্ট্রিরা বলেছেন যে ৩টায় প্রথম ম্যাচ শুরু হবে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, ক্রিকেটাররা এখনও যেহেতু হোটেলে রয়েছেন, তারা আলোচনা করছেন ঠিক ৩টার সময় ম্যাচ শুরু হওয়া একেবারেই সম্ভব হবে না। যদি ক্রিকেটাররা তাদের সমঝোতা হয়ে যায়, সেই ম্যাচ শুরু হতে আরও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। তো আদিবা, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জানছিলাম ক্রিকেটারদের খেলা বয়কটের খবর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে গত বছরের ১৩ জুন প্রধান উপদেষ্টার লন্ডন সফরকালে তার সাথে প্রথম বৈঠক করেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর গত ২৫ ডিসেম্বর ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরলে বিমানবন্দরে তারেক রহমানের সাথে ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। গত ৩০ ডিসেম্বর বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার পর গত ৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তার ছেলে তারেক রহমান। আসন বন্টন ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনে জরুরি বৈঠকে বসেছে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস সহ ১০ দলের শীর্ষ নেতারা। সকালে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে তারা এ বৈঠকে বসে। বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠকে উদ্ভূত পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যাশিত আসন পূরণে সমাধান বের করার চেষ্টা হতে পারে বলে জানা গেছে। এছাড়া ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে ১০ দল সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আলোচনার কথা রয়েছে। তবে গণমাধ্যম বিবৃতি দিয়ে ইসলামী আন্দোলন জানিয়েছে, সমঝোতা ঘিরে বহুমুখী আলোচনা চালিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন। এই মুহূর্তে রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, জামাত নেতৃত্বাধীন জোটের সভায় কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, এ বিষয়ে কিছু কি জানতে পেরেছেন? গত কয়েকদিন ধরে আসলে জামায়াত ইসলামী সহ সমমনা যে ১১ দল রয়েছে, যারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে সমঝোতা করে অথবা জোট করে নির্বাচন করবার কথা, আসন বন্টন ঘিরে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে এবং জোটের মধ্যে নানা ধরনের ভাঙনের মতো অবস্থা তৈরি হয়েছে। এবং আজকে সকাল ঠিক ১০টার পরে
মগবাজারে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, এই কেন্দ্রীয় কার্যালয়ে দলের 10টি যে জোট বা যে সমঝোতা হওয়ার কথা রয়েছে, সেখানকার যে দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যে 10টি দলের শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হয়েছেন এবং এখানে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অংশ নিয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অংশ নিয়েছেন। এর বাইরে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি এই পর্যন্ত এই মিটিংয়ে অংশ নেননি বলে আমরা জানতে পেরেছি এবং আমরা আমাদের দিক থেকে ইসলামী আন্দোলনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। সে সকাল থেকেই আসলে তারা বলছেন তারা জোট এবং সমঝোতা ঘিরে নানা পক্ষের সঙ্গে আলোচনা করছেন। এই জন্য এখনও চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়ার মতো বা চূড়ান্ত কোনো কথা বলবার মতো অবস্থা এখনও তৈরি হয়নি, যে কারণে তারা আসলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন না। তবে জামায়াত ইসলামীর যে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, এই কার্যালয়ে ইসলামী আন্দোলন বাইরে ইসলামী আন্দোলন ছাড়া অন্য যে দলগুলো রয়েছে, সেই দলগুলোর যে বৈঠক হচ্ছে, সেই বৈঠক থেকে দুটি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আমরা যারা ভেতরে অংশ নিয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। ইসলামী আন্দোলন যে কয়টি আসন প্রত্যাশা করছে, সেই আসনগুলো আসলে তাদেরকে কিভাবে দেয়া যেতে পারে এবং সেক্ষেত্রে কোন কোন দল কিভাবে ছাড় দিতে পারে, এই আলোচনাটি হচ্ছে। এবং এর বাইরে ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে 10 দলীয় সমঝোতা কি হতে পারে কিনা, সেক্ষেত্রে 10 দল আসলে কিভাবে নির্বাচনে অংশ নেবে, সেই বিষয়টি আলোচনা হতে পারে এবং এই আলোচনাটি এখন পর্যন্ত চলছে এবং এটি হয়তো অনেকক্ষণ লম্বা হতে পারে। তো আমরা যেমনটি জানতে পেরেছি, সন্ধ্যা নাগাদ হয়তো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে আসলে 10 দলের পক্ষ থেকে কি আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে এবং আগামী জাতীয় নির্বাচনে 10 দল কিভাবে অংশ নেবে সেটি পরিষ্কার করা হবে। জানছিলাম জামাত নেতৃত্বাধীন জোটের খবর। আগামী দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারাই প্রবাস প্রত্যাগত মানুষের জীবন জীবিকার জন্য কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে যোগ দিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় নজরুল ইসলাম খান আরও বলেন, প্রবাসীদের নিয়ে কাজ করেছেন একমাত্র বেগম খালেদা জিয়া, আর প্রবাসীদের জন্য একটি স্থায়ী কাঠামো দাঁড় করানো দরকার বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও আন্তরিক হয়ে কাজ করার আহ্বানও জানান বিএনপির এই নেতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষের জন্য কাজ করলে দেশের মানুষ ভালোবাসে বলেও মন্তব্য করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেষ্টা করেছেন সবার জন্যই এমন কিছু করার যেটা শুধু সাময়িক স্বস্তি কিংবা সাময়িক সমাধানের বিষয় না হয়ে স্থায়ী সমাধানের, স্থায়ী কল্যাণের বিষয় হয়। রেমিট্যান্স যোদ্ধা বলে মর্যাদা দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাদের কল্যাণে তেমন কিছু অন্য কেউ করে নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের স্বার্থে বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের যে মশাল বহন করেছেন তার সম্মান রাখতে হবে। তিনি আরও বলেন, আপসহীন নেত্রী নিজের জীবন দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। চট্টগ্রামে দেশনেত্রী রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির খসরু। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবারের আয়োজনে অনুষ্ঠানে সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে গিফট আমাদেরকে দিয়ে গেছে, গণতন্ত্রের যে টর্চ তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন, আমাদেরকে এটা রাখতে হবে। এটা রাজনীতির জন্য না, বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার জন্য এটা দরকার আছে। সমাজ এবং দেশের জন্য যারা অবদান রেখে চলেছেন তাদেরকে মরহুমা বেগম খালেদা জিয়ার শোক সভায় আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং শোক সভার আহ্বায়ক মাহবুবুল্লাহ। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এই শোক সভার আয়োজন করা হয়েছে। শোক সভায় শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতাও কামনা করেন তিনি। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে শোক সভার আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন করে নাগরিক সমাজ। এটি কোনো রাজনৈতিক দলের শোকসভা নয়, এখানে সিভিল সোসাইটি, সাংবাদিক, প্রকৌশলী সহ নানা শ্রেণীর পেশার মানুষ যুক্ত থাকবেন। এই দিন বিদেশি মিশনের প্রতিনিধিরাও এই নাগরিক শোকসভায় আমন্ত্রিত হয়ে আসবেন বলেও জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে
তবে তারা থাকবেন দর্শকদের সারিতে। সমাজ এবং দেশের জন্য যেসব নাগরিকরা অবদান রেখে চলছেন তারাই বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একটা পবিত্র অনুষ্ঠান, এই অনুষ্ঠানের গাম্ভীর্য রক্ষা করা অত্যন্ত জরুরি। অন্য যেসব রাজনৈতিক সভা হয় সেই ধরনের রাজনৈতিক সভা এটা নয়। মাস্টারমাইন্ড সহ দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা চিহ্নিত না হওয়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা মামলায় ডিবি পুলিশের দেয়া অভিযোগপত্রে নারাজি দাখিল করেছেন মামলার বাদী ও হাদী পরিবার। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এ নারাজি আবেদন দাখিল করা হয়। এর আগে গত সোমবার সকালে মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগপত্র পর্যালোচনার জন্য আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করেন। শুনানি শেষে 2 দিনের সময় দেন আদালত। এর আগে গত 6 জানুয়ারি এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এতে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ, ফয়সালের সহযোগী আলমগীর হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী সহ 17 জনকে আসামি করা হয়। এ মামলায় গ্রেফতার 11 আসামি কারাগারে রয়েছে, বাকিরা পলাতক। 7 কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজও অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতিবাজার মোড়ে এই অবরোধ কর্মসূচি চলছে। সকাল থেকে কারো উপস্থিতি না থাকলেও দুপুর 1টার পর থেকে পূর্ব ঘোষিত 3টি স্পটে জড়ো হতে থাকে 7 কলেজের শিক্ষার্থীরা। আজ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করার দাবি জানায় আন্দোলনরতরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে কি পরিস্থিতি দেখছেন? আদিবা, সায়েন্স ল্যাবে আমরা আছি। এখানে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা তারা এখানে এসে জড়ো হয়েছেন। একটার পরপরই তারা এখানে এসে জড়ো হয়েছেন। 1 ঘন্টারও বেশি সময় ধরে তারা এখানে রয়েছেন এবং আমরা যেটা দেখছি যে এখানে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা শুধুমাত্র অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে তাদেরকে যেতে দিচ্ছেন। এছাড়া অন্যান্য কোনো প্রকার যান কিন্তু তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে দিচ্ছে না। একই সাথে আমরা যেটি দেখেছি যে টেকনিক্যাল এলাকায় সেখানে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা তারা সেই রাস্তাটি অবরোধ করে রেখেছেন। নীলক্ষেত থেকে যে গাবতলী টেকনিক্যাল মোড় এলাকা রয়েছে এই রাস্তাটিতে এখন কোনো প্রকার যান চলাচল করছে না এই অবরোধের কারণে। একই সাথে তিতুমির কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা মহাখালী এলাকায় রাস্তা অবরোধ করে রেখেছেন। তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি তারা পালন করছেন এবং সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু তাঁতিবাজার এলাকায় সেখানে কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। তারা যেটি বলছেন যে তারা বলছেন যে প্রস্তাবিত যেই সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটির অধ্যাদেশ যেন জারি করা হয়। আজকে প্রধান উপদেষ্টার সভা রয়েছে, উপদেষ্টা পরিষদের সভা রয়েছে, সেখানে যেন এইটির অনুমোদন পায়, অধ্যাদেশ যেন জারি হয় সেটি তারা বলছেন। একই সাথে সেটির অনুমোদন পাওয়ার পরে রাষ্ট্রপতি থেকে চূড়ান্ত যে অধ্যাদেশ সেটিও যেন করা হয় সেটির দাবিতেই কিন্তু এই সায়েন্স ল্যাব মোড় সহ পূর্ব ঘোষিত তাদের যে 3টি স্পট রয়েছে তাঁতিবাজার, টেকনিক্যাল এবং সায়েন্স ল্যাব মোড় সহ আমরা দেখেছি যে তিতুমিরের সামনে মহাখালী এলাকায় সেখানেও কিন্তু তাদের যে উপস্থিতি, তাদের যে অবরোধ কর্মসূচি সেটি কিন্তু রয়েছে। তো আদিবা, এখানে আমরা দেখছি যে অবরোধ কর্মসূচি 1 ঘন্টারও বেশি সময় ধরে চলছে। এখানে যে মানুষের ভোগান্তি সেটিও আমরা দেখেছি যে রাস্তা ব্লকেট থাকার কারণে তারা কিন্তু আসলে যেতে পারছে না। তো 1 ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। আদিবা, জানছিলাম শিক্ষার্থীদের অবরোধের সর্বশেষ খবর।
গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা ১ ও ২ আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ সাঁথিয়া উপজেলাকে পাবনা ১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা ২ আসন বলে গণ্য হবে। পাবনা ১ আসন থেকে বেড়া উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা ২ আসনের সঙ্গে জুড়ে দেয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। পাবনা ১ ও ২ আসনের বিএনপি ও জামাতের প্রার্থীর পক্ষের আইনজীবীরা বলেন, নির্বাচনের সব প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এখন নির্বাচন স্থগিত হলে নানা জটিলতা তৈরি হবে। একটি স্বার্থান্বেষী গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকারের খসড়া জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে মনে করে সিপিডি। এজন্য এই মহাপরিকল্পনা স্থগিত করার আহ্বান জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। সকালে সিপিডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বলেন, অংশীজনদের সাথে আলোচনা ছাড়াই আমলাদের দিয়ে মহাপরিকল্পনা করা আগের সরকারের আচরণই বহন করে। এজন্য এটিকে ত্রুটিপূর্ণ ও অংশগ্রহণমূলক নয় আখ্যা দিয়ে আগামীতে যারা সরকার গঠন করবে তাদের সবাইকে নিয়ে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন তিনি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে কয়লা ও এলএনজি আমদানি নির্ভরতা কমানোর সুপারিশ করা হয়। সেই সাথে দাম বাড়িয়ে ভোক্তার উপর চাপ সৃষ্টি করে জ্বালানির ভর্তুকি যেন কমানো না হয় সেই তাগিদও দেয়া হয়। বিগত সরকারের চেয়ে এই মহাপরিকল্পনায় তেমন ভালো দিক নেই, যা হতাশাজনক বলে মনে করেন সিপিডি। আসলে ত্রুটিপূর্ণ, এটি অংশগ্রহণমূলক নয়, এটি বিশেষ স্বার্থ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য। আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের এই মহাপরিকল্পনা প্রণয়ন কার্যক্রমটি স্থগিত করা দরকার। আমাদের একটা প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার হয়তো রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবেন, কিন্তু একই সাথে এটাও ঠিক হয়তো রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে পেরেছেন, কিন্তু অন্য প্রভাব আবার যুক্ত হয়েছে সেখানে। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। সিরাজগঞ্জে শক্তিমত্তার জানান দিয়ে বিএনপির শক্ত ঘাঁটি ভাঙতে চায় জামায়াত ইসলামী। দুর্গে হানা দিতে বসে নেই এনসিপি সহ অন্যরাও। নির্বাচনী ঢেউয়ে উত্তাল ৬টি আসন। সিরাজগঞ্জ ২ ও ৪ আসনে বিএনপি জামায়াতের হেভি ওয়েট প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। আর সব মাপকাঠিতে প্রার্থী নির্বাচনের অপেক্ষায় ভোটাররা। শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জ, তাছাড়াও নানা খ্যাতি আছে এ জেলার। বিগত সময়ে কথিত নির্বাচনে সবকয়টি আসন ছিনিয়ে নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সিরাজগঞ্জ ১ আসন ছাড়া বাকি ৫ আসনই বিএনপির দুর্গ বলে পরিচিত। বিএনপি এবার মরিয়া ৬টি আসন পুনরুদ্ধারে। নানা কার্যক্রমের মধ্য দিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে দলের প্রার্থীরা। তবে বসেনি জামায়াতে ইসলামী। নিজেদের পরিকল্পনা ও তা বাস্তবায়ন নিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। সিরাজগঞ্জ ২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সিরাজগঞ্জ ৪ আসনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান লড়ছেন। আমি আশা করি যে এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসে সাজগোজ করে এসে ভোট দেবে। এর আগেও সিরাজগঞ্জে বলছি, সবচেয়ে বড় সিরাজগঞ্জ হলো একটা সুন্দর সিরাজগঞ্জ তৈরি করা। আমি আহ্বান জানাবো অনতিবিলম্বে নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সরকারি যে অস্ত্রগুলো খোয়া গেছে সেগুলো উদ্ধারের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফেরার জন্য চেষ্টা করবেন। আশা করছি একটি সুন্দর নির্বাচন আমাদের বাংলাদেশের মানুষের কাছে নির্বাচন কমিশনার সহ সিরাজগঞ্জের সংশ্লিষ্ট যারা কাজ করছেন, দায়িত্বরত আছেন, তারা উপহার দিতে পারবেন। সিরাজগঞ্জে মোট ৬টি আসন। ১ আসনে ভোটার সংখ্যা ৩,৯৪,৬৭২। ২ আসনে ভোটার 4,04,507 জন। ৩ আসনে ভোটার 4,14,843 জন। ৪ আসনে মোট ভোটার 4,43,441 জন। ৫ আসনে মোট ভোটার 4,98,661 আর ৬ আসনে ভোটার 4,56,379। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবেন, সে যে দলেরই হোক। যে সরকারি আসুক উনি সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করুক, আমরা প্রত্যাশা করি। আমি একজন সৎ এবং আদর্শ সরকার চাই,
যে দেশের জনগণের পাশে সবসময় থাকবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা জনগণের প্রতিনিধিত্ব করবেন, সেই আশা ভোটারদের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।